পুনর্বর্ধনটাই তোমাদের করিয়ে দিচ্ছি। 10টার মতো কোয়েশ্চেন্স ওখানে আছে, ওগুলোই দেখে নাও। বারবার কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করছে ভালো করে বুঝে নাও, আর এগুলোই দেখে যেও। দেখবে ওয়েস্ট বেঙ্গল সেটে কিন্তু আসলে জাস্ট এই বেসিক জিনিসগুলোই জিজ্ঞেস করবে, নেটে ওই বেসিক জিনিসগুলোই জিজ্ঞেস করবে, তবে গুরুত্বপূর্ণ সবই ভালো করে দেখে নেবে। চলে আসো প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে যে ম্যাচ করতে বলেছে, এটা নেটে এসেছে 2017 সালে, দেখে নাও ভালো করে। লিস্ট 1 লিস্ট 2 মেলাতে বলেছে। এখানে আমি সব ডিটেলসে যাচ্ছি না, কারণ আমাদের এগুলো অনেক কিছু অতুল কোহলি হয়ে গেছে আমাদের। বাকিগুলো যখন হবে মাইরন উইনারটাও আমি তোমাদের পড়াবো, তখন বলে দেবো। আপাতত এখানে শুধু প্রণববর্ধনটাই দেখে নাও, কোয়েশ্চেন্সটা রিপিট কোয়েশ্চেন্স। প্রণববর্ধনে আমরা কি পাচ্ছি এখানে? দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, বইয়ের নাম, বই আর অথার্সের নাম বলেছে, ডিরেক্টলি জিজ্ঞেস করেছে, কাজে বুঝতেই পারছো যে ফোকাসটা তোমাদের কোথায় করতে হবে। সো বইয়ের নামটার উপর বেশি করে। তো পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, যে ভারতের উন্নতিতে যে রাজনৈতিক যে অর্থনীতি তার যে ভূমিকা সেটা তিনি নিয়ে আলোচনা করেছেন। সো সেটার সাথেই তার নামটা যায়। জানো তোমরা যে বইটা তিনি লিখেছেন 1987-এ, সরি 1987-এ না, কোথায় গেল বইটার নাম? বইটার নামটা ছাড়া পড়ে গেছে, পাবলিকেশন ইয়ারটা নিচে আছে, নিচে দিয়ে। 1984 হবে না স্যার? 1884 না, 1984, 1984 হতে পারে। 1984। হ্যাঁ, তো সেটাই হবে, নিচে দেওয়া আছে, একবার দেখে নিও। তো বুঝতে পারছো বইয়ের নাম স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে। সো একটুখানি পাবলিকেশন ইয়ারটাও ভালো করে দেখে নিও, কারণ সিকোয়েন্সে জিজ্ঞেস করতে পারে। সিকোয়েন্সে যেহেতু জিজ্ঞেস করছে, সো ভালো করে দেখে নিও। যেহেতু নেটের কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল সেটের আসার সম্ভাবনাটাও আছে, আবার নেটেও কিন্তু রিপিট করতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন্সে চলে আসো। সেকেন্ড কোয়েশ্চেন্স বলছে 2023-এ এসেছে, জুনে এসেছে, লেটেস্ট কোয়েশ্চেন্স, বুঝতেই পারছো, তার মানে খুবই ইম্পর্টেন্ট টপিক। এই সমস্ত টপিক থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কিন্তু সিলেবাসে মেনশন নেই কোথাও। ভালো করে নোটিশ করো যে সিলেবাসে কিন্তু এনার নাম কোথাও মেনশন করা নেই, বাট প্রশ্ন কিন্তু আসছে। তো কোথা থেকে আসছে প্রশ্নটা? আসছে বেসিক্যালি আমাদের যে ইউনিট 8-এ যেখানে আমরা স্টেট ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টটা পড়েছিলাম, সেখান থেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে। সো দেখে নাও এখানে সেকেন্ড কোয়েশ্চেন্সটাও ম্যাচিং কোয়েশ্চেন্স, তাহলে প্রথমটাও ম্যাচিং পেলে সেকেন্ডটাও ম্যাচিং, দেখে নাও। এটা হচ্ছে কনসেপ্ট আর থিঙ্কার্স বা অথর্সের নাম জানতে চেয়েছে। প্রণববর্ধন থেকে এটা হবে ফ্র্যাগমেন্টেশনস ইন দ্য কোয়ালিশনস ডমিনেন্ট ইন্টারেস্ট। তোমাদের এটা সম্পর্কে আমি গতদিন ক্লাসে বলিনি, কিন্তু এটা হবে সঠিক উত্তর। কেন হবে? এই কোয়েশ্চেন্সটা রিপিট, আমরা রাজনী কোঠারি পড়তে গিয়ে এই প্রশ্নটি পেয়েছি, তাই না? তো এটা দেখে নাও, সেকেন্ড ডমিনেন্ট পার্টি সিস্টেমের কথা এখানে। এখানে হয়ে যাবে সি। আচ্ছা, পার্টিস অফ প্রেশার, তো এটা রাজনী কোটারির সাথে যাবে, ওটা আমরা পেয়েছিলাম। বাকি এখানে দেখে নাও ফ্র্যাগমেন্টেশনস ইন দ্য কোয়ালিশনস। ফ্র্যাগমেন্টেশনস ইন দ্য কোয়ালিশনস বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে কোয়ালিশনস পলিটিক্স তো দেখেইছো তোমরা যে ভারতবর্ষে ছিল দীর্ঘ সময় ধরে, বিশেষ করে 1977-এ তো প্রথমবারের জন্য কোয়ালিশনস গভর্নমেন্ট ফর্ম হলো। 1980s পর্যন্ত সেটা কন্টিনিউ করেছে, মাঝে সেটা ব্রেকও করেছিল। তারপরে আবার আমরা এর কন্টিনিউশনস 1989-এর পর থেকে দেখতে পাবো। 1989-এর পর থেকে একেবারেই 2000 মানে এখনো পর্যন্ত 2014 পর্যন্ত, যদিও 14 পর্যন্ত ওটা বলাটা ভুল হবে, এখনো পর্যন্ত যে যতগুলো সরকার আমরা দেখেছি সব কোয়ালিশনস গভর্নমেন্টই ফর্ম হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট কোনো গভর্নমেন্ট বা একটা পলিটিক্যাল পার্টি তারা কিন্তু পাওয়ারে আসেনি, কোয়ালিশনস করে পাওয়ারে এসেছে। যদিও 2014-এর ইলেকশন আমরা দেখেছি যে বিজেপির কাছে সিঙ্গেল মেজরিটি ছিল, 2019-এও তাই সিঙ্গেল মেজরিটি ছিল। এইবার এসে দেখা যাচ্ছে তাদের কাছে সিঙ্গেল মেজরিটি নেই, বাট সিঙ্গেল মেজরিটি তাদের কাছে না থাকলেও এটা কিন্তু কোয়ালিশনস গভর্নমেন্ট, এটা মাথায় রাখবে যে তারা হয়তো সিঙ্গেল মেজরিটি নিয়ে পাওয়ারে এসেছিল ঠিকই, কিন্তু তারা বিফোর ইলেকশন তারা কিন্তু কোয়ালিশন করেই এসেছিল। সো ভারতের রাজনীতির একটা বড় দুর্বলতা হচ্ছে যে এখানে কোয়ালিশনস একটা পলিটিক্স হচ্ছে। আবার এটা একটা পজিটিভ দিকও বটে, ডিপেন্ড করছে এখন সেটা তুমি যখন মানে কার সাথে কম্পেয়ার করছো সেটার উপর নির্ভর করছে যে সেটা ভালো নাকি মন্দ। তো যখন তুমি গ্লোবাল পলিটিক্সের সঙ্গে এটাকে কম্পেয়ার করবে তখন এটা অফকোর্স এই যখন কোয়ালিশন পলিটিক্স হচ্ছে তখন কিন্তু সেটা এক প্রকার একটা নেগেটিভ ডেভেলপমেন্ট অফ পলিটিক্স। যে যদি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটা হয় তাহলে ডিসিশনসগুলো নেওয়াটা অনেক ইজি হয়ে যায়, দীর্ঘমেয়াদী সেখানে পলিসি অ্যাডপ্ট করাটা অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু যখনই পাওয়ারটা ডিভাইডেড হয়ে যায় অনেকগুলো পলিটিক্যাল পার্টির মাঝে, তখন আমরা দেখতে পাই কি যে সেখানে দীর্ঘ সময়ের জন্য কোনো পলিসি নেওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ লং টার্ম কোনো পলিসি নেওয়া, যেমন চায়না যে ধরনের পলিসিসগুলো নিয়েছে, যে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি যেগুলো নিয়েছে, সেই ধরনের পলিসি যে একেবারেই আজ থেকে 100 বছর পর চায়না কোথায় থাকবে, সেই ধরনের কিছু পলিসি তারা নিতে পেরেছে। কিন্তু কোয়ালিশনস পলিটিক্স হলে
জেনারেলি সেই ধরনের ডিসিশনস নেওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো ডেমোক্রেসির সেটা এক ধরনের বলতে পারো যে সেটা একটা কিন্তু নেগেটিভ সাইডও বটে, যে সেটা যখন আদার্সের সাথে তুমি কম্পিট করছো তখন সেই সময়ে ডেমোক্রেসিকে তখন তোমাদের মনে হতেই পারে যে সেটা কিন্তু এক প্রকার ডেভেলপমেন্টে কোনো রকমভাবে হেল্প করছে না। যেমন এই মুহূর্তে সরকারে আমরা যাদেরকে দেখি তারা কিন্তু ওটাই ফিল করছে যে ডিফারেন্ট ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস রিজিয়ন্সগুলোতে বা স্টেটসগুলোতে পাওয়ারে আসছে। সো তারা এসে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে ডিসিশনস নিচ্ছে, বা তাদের পলিসি হচ্ছে সেখানে মার্কেটের উপর জোর দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি মার্কেটের উপর জোর দেয়, স্টেটগুলোর পলিসি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে ওয়েলফেয়ারের উপর জোর দেয়। তো ডিফারেন্ট পলিসি আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে কিন্তু সরকারকে কিন্তু বড় কোনো ডিসিশন নিতে কিন্তু কোনো রকমভাবে হেল্প করছে না, বা একটা প্রতিবন্ধকতা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। সো এই কারণেই আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ান ডেমোক্রেসি ইন টার্মস অফ গ্লোবাল ডেভেলপমেন্ট আমরা কম্পিট করতে পারবো না, এই ধরনের একটা সম্ভাবনা বেরিয়ে আসছে। আবার হিউম্যান রাইটসে অনেক বেশি ইনক্রিজ করবে, ডেভেলপমেন্ট হবে, ওয়েলফেয়ার হবে, এগুলোতে আবার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, কোয়ালিশনস আমাদের এখানে দীর্ঘ সময় ধরে আমরা ফ্র্যাগমেন্টেডই দেখেছি, যে টুকরো টুকরো হয়ে আছে, তাদের নিজেদের মধ্যে কোনো অপিনিয়ন্স নেই, তারা নিজেদের মধ্যে এখানে ডিভাইডেড, এবং এই ফ্র্যাগমেন্টেশনস এখানে আমরা থাকার ফলে কতগুলো প্রবলেমসও সেখানে উঠে আসতে দেখি, যেখানে এখানে যেমন তিনি বলেছেন যে ইনস্টিটিউশনাল উইকনেসগুলো এটার মধ্যে দিয়ে বেরিয়ে আসে, যে কোয়ালিশনস এখানে আমরা দেখতেই পাবো যে তাদের ইনস্টিটিউশনাল কতগুলো উইকনেস আছে, এবং তারা বিভিন্ন পলিসি যেগুলো সরকার নেয় সেই পলিসিসগুলোকে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না। ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম হয় সেখানে, কারণ সকলে মিলে যখন ডিসিশন নেওয়া হয় তখন প্রপার ডিস্ট্রিবিউশনের এই পলিসিসগুলোকে ইমপ্লিমেন্ট করারও ডিফিকাল্ট হয়ে যায়, বা ডিসিশনটাকে নেওয়াটাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এই ধরনের কতগুলো প্রবলেম সেখানে কিন্তু উঠে আসে। রেন্ট সিকিং একটা বিহেভিয়ার সেখানে দেখা যায়, যে সবাই তখন এক প্রকার মানে কি বলবো, যে সরকারকে দিয়ে নিজেদের দায় সারা মনোভাব, বা শুধুমাত্র এক প্রকার নিজেদের কি বলবো লং টার্মে কোনো বিজনেস করবো এই ধরনের মানসিকতা নেই, শুধু ভাড়া দিয়ে এক প্রকার ভাড়া দেওয়ার একটা মানসিকতা, যেটাকে আমরা বলি যে নিজের বাড়ি আছে সেটা হয়তো নিজে হয়তো সেটার উপর বিজনেস করতে পারতো, কিন্তু সেটা করছে না। তখন সরকার শুধু সেটাকে কি করছে, বা ওই যার বাড়ি আছে সে তখন সেটাকে ভাড়া দিচ্ছে, ভাড়া দিলে আর কত টাকাই বা লাভ হবে। কিন্তু তুমি যদি সেদিন নিজেই যাকে তুমি ভাড়া দিচ্ছ সে হয়তো বিজনেস করবে, তুমি যদি নিজেই বিজনেসটা করতে পারো তাহলে খুব ভালো হয়। তো কাইন্ড অফ সেই ধরনের কতগুলো বিহেভিয়ার স্টেটের মধ্যেও দেখা যায়, যে যখন কোয়ালিশনস পলিটিক্স হয় সরকার তখন বড় কোনো ডিসিশন নিতে পারে না, তখন আমরা দেখতে পাই যে তখন ওই দায় সারা মনোভাব নিয়ে তখন সরকার কিন্তু এক প্রকার কাজ করে। সো এই ধরনের বিহেভিয়ারগুলো আমরা কিন্তু স্টেটের মধ্যে দেখতে পাই। রোল অফ ডিসেন্ট্রালাইজেশনসটাকে তিনি এখানে টু সর্ট হিসেবে দেখার চেষ্টা করেছেন। এখানে এক প্রকার বলতে পারো যে দুই দিকেই এর দেখতে ধারালো। তার এই বইটিতেই, তার যে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, এই বইটিতেই তিনি এটাকে দুই দিকে ধারালো একটা বিষয় হিসেবে দেখেছেন, যে একদিকে ডিসেন্ট্রালাইজেশন থাকলে যেমন হচ্ছে তোমার হিউম্যান ডেভেলপমেন্ট হতে পারে, তোমার যেমন হচ্ছে এখানে সোসাইটাল ডেভেলপমেন্ট হতে পারে, ডেমোক্রেসি যেমন হয়তো সেখানে হয়তো এক্সটেন্ড করতে পারে, এগুলো হয়তো কতগুলো পসিবিলিটিস তৈরি করতে পারে। আবার ডিসেন্ট্রালাইজেশন একটা বড় নেগেটিভিটিও হচ্ছে যে পাওয়ার সেখানে কিন্তু কিছু লোকাল এলিটসের হাতে চলে যেতে পারে, এবং তারা যদি পাওয়ারটাকে কন্ট্রোল করে ফেলে তাহলে কিন্তু আবার একটা সমস্যা জায়গাও কিন্তু ক্রিয়েট করতে পারে। এগুলোও কিন্তু বলেছেন। পাবলিক গুডস প্রভিশন সম্পর্কেও তিনি বলেছেন যে পাবলিক গুডস নিয়ে এক প্রকার বলতে পারো যে কালেকটিভ অ্যাকশনসের এখানে একটা প্রবলেম রয়েছে, কোয়ালিশনে সেখানে মানে যে ব্রডার যে সমস্ত ডেভেলপমেন্টাল গোল আছে সেগুলোকে তখন সেখানে অ্যালাইন করা যায় না। এই ধরনের বিভিন্ন প্রবলেমস আছে, এবং আমরা দেখতে পাবো যে সেখানে মানে এডুকেশন, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচারের মতো পলিসিসগুলোকেও এখানে বলতে পারো যে এক প্রকার মানে খুব খারাপভাবে সেখানে তারা কিন্তু গড়ে তোলে। বড় রকমভাবে সেখানে যে তারা ইমপ্লিমেন্ট করতে পারে সেটাও কিন্তু খুব একটা বেশি নয়, হয়তো এখানে একটা সম্ভাবনা থাকে যে তারা করবে, বাট সেটা কিন্তু তারা আলটিমেটলি করতে পারে না। তো এটাই বলে দিয়েছে, দ্য লিডিং টু আন্ডার প্রভিশনস অফ এসেনশিয়াল সার্ভিসেস লাইক এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। দেখে নিও, এরপরে এখানে দেখে নাও, এখানে আমরা দেখতে পাবো যে তার আর একটা আইডিয়া, যে ডমিনেন্ট যে ইন্টারেস্টের আইডিয়াটা, ডমিনেন্ট ইন্টারেস্টের আইডিয়াটা বেসিক্যালি তোমরা দেখতে পাবে, আমি ক্লাসেও তোমাদের আলোচনা করেছি। তিনটে তিনি এখানে ক্লাসের কথা বলেছেন, তিনটে ক্লাস বলতে পারো, এক প্রকার ল্যান্ডলর্ড ক্লাস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিউরোক্র্যাট। তো এই তিনটে ক্লাসের মধ্যে এরা নিজেরা যেভাবে নিজেদের পাওয়ার পজিশনসটিকে ধরে রেখেছে, এবং এক প্রকার দীর্ঘ সময় ধরে তোমরা জানো যে ইতিহাসেও দীর্ঘ সময় ধরে তারা কন্ট্রোল করেছে পলিটিক্সটাকে, বা এই তিনি যেটা দোষারোপও করেছেন যে ভারতের উন্নতি না হওয়ার পেছনের একটা বড় রোল ছিল হচ্ছে কিন্তু এদের। সো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু একবারে গ্রামীণ লেভেল পর্যন্ত ডেভেলপমেন্ট পৌঁছতে পারেনি, ডেভেলপমেন্ট ইন্ডিয়া রুরাল লেভেলের কিন্তু কোনো রকমের ডেভেলপমেন্ট হয়নি। সো এই এদের মধ্যে যে এক প্রকার ক্ষমতাকে হোল্ড করে থাকা এই সমস্ত বিষয়গুলোকে তিনি কিন্তু এখানে এক প্রকার দায়ী করেছেন। সো দেখে নিও এগুলো। 3 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 3 নম্বর কোয়েশ্চেন্স বলছেন যে এই পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া বইটির লেখককে, তো প্রণব বর্ধন, 1984-এ প্রকাশিত হয়েছে, ভালো করে দেখে নাও। নতুন করে আর বলার কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। কোথায় এসেছিল এটা? গুজরাটে।
সো গুজরাটে এসেছে, ভালো করে দেখে নিও। জেএনইউতে এসেছে MA 2021 সালে এসেছে, দেখো এখানে যদিও এটা প্রণব বর্ধনের কোয়েশ্চেন্স নয়, কিন্তু যেহেতু নামটা আছে তাই দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এটাও এই কারণেও দেওয়া হয়েছে যে প্রণব বর্ধন এটার উত্তর না হলেও অন্য যিনি উত্তর তিনিও কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু একজন গুরুত্বপূর্ণ একজন থিঙ্কার্স, এনার মতো একজন গুরুত্বপূর্ণ থিঙ্কার্স, এবং আমরা তাকে আলোচনা করেছি এবং এই বিষয়টিও আলোচনা হয়েছে। তো প্রণব বর্ধন আর্গিউজ দ্যাট ইন্ডিয়া ওয়াজ লিডিং টু আ ক্রাইসিস অফ গভর্নাবিলিটি ডিউরিং 1990s। না, এটা যিনি আলোচনা করেছেন তিনি হলেন অতুল কোহলি। আমরা জানি অতুল কোহলি নিয়ে আমরা আলোচনা করেছি, সেই সময় এটা তোমাদের পড়ানো হয়েছে। তো তোমরা জানো যে ক্রাইসিস অফ গভর্নাবিলিটি এটা নিয়ে আলোচনা করেছেন অতুল কোহলি। আর বাকিগুলোতে আমি আপাতত যাচ্ছি না। এখানে আমরা লীলা জোয়া হাসান, এখানে তারপরে আশুতোষ ভার্শনি, এগুলো আমরা আলোচনা করব, এগুলো আমাদের আলোচনায় আসবে, তখন আমরা দেখে নেব। আপাতত এখানে শুধুমাত্র প্রণব বর্ধনের উপরেই ফোকাসটা করো, বাকি তোমরা এমনি দেখে নিতে পারো কোনগুলো ঠিক পরীক্ষায় যদি এসে যায়। রিপিট কোয়েশ্চেন্স। জম্মু কাশ্মীরে চলে আসো। জম্মু কাশ্মীরের কোয়েশ্চেন্স তোমাদের বলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে এটা দেখে নাও। দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, অথারকে। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স দেখতেই পাচ্ছ। রিসেন্ট কি, হ্যাঁ রিসেন্ট 2022 সালে এসেছে। সো 1984-এ এটা প্রণব বর্ধন লিখেছেন, আর নতুন করে কিছু বলার নেই, ভালো করে দেখে নিও। চলে আসো 6 নম্বর কোয়েশ্চেন্সে। 6 নম্বর কোয়েশ্চেন্স বলছে পলিটিক্যাল ইকোনমির একই কোয়েশ্চেন্স, এটা নেটে 2012 সালে এসেছে। সো দেখে নাও 2012 সালে এসেছে, 2017 সালে এসেছে, 2023 সালে এসেছে। সো 3বার কিন্তু নেটে আমরা এই কোয়েশ্চেন্সটাকে রিপিট হতে দেখলাম। সো এটা প্রণব বর্ধন, এটা কিন্তু হয়ে যাচ্ছে। স্ট্রেট ফরওয়ার্ড এখানে জিজ্ঞেস করেছে, আগের দুটোতে দেখলাম ম্যাচিং এ জিজ্ঞেস করেছে, এখানে দেখতে পাচ্ছি স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে। 7 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 7 নম্বর কোয়েশ্চেন্স বলছে যে হু ডিসক্রাইব ইন্ডিয়ান ফেডারেশনস অ্যাজ দ্য হোল্ডিং টুগেদার ফেডারেশনস অ্যান্ড নট আ কামিং টুগেদার ফেডারেশনস। দুটোর মধ্যে একটা তার মানে পার্থক্য আছে, নিশ্চয়ই বুঝতে পারছো যে হোল্ডিং টুগেদার ফেডারেশনস এবং কামিং টুগেদার ফেডারেশনস কি কি। হোল্ডিং টুগেদার মধ্যে যেটা বোঝানো হয়েছে সেটা আমরা এক্সাম্পল নিতে পারি ইউএসএ কে, সরি কামিং টুগেদারের যে উদাহরণটা নিতে পারি আমরা, সেটা হচ্ছে ইউএসএ কে। যে ইউএস যখন তারা ইউনাইটেড স্টেটস হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ অনেকগুলো স্টেট মিলে যখন তারা ইউনাইটেড হয়েছে, তখন তারা কিন্তু এক প্রকার বলতে পারো যে তারা স্ব ইচ্ছায় হয়েছে। তারা প্রত্যেকটা স্টেট তাদের নিজেদের অটোনমি সেখানে পাবে। তারা এই অনুভূতি থেকে বা এই প্রত্যাশা থেকে তারা কিন্তু ইউনাইটেড হয়েছে, এবং তারা ইউনাইটেড হলে একটা লং রানে ডেভেলপমেন্টকে ইনশিওর করতে পারবে, তাদের ভালোভাবে ডেভেলপমেন্টকে তারা ইনশিওর করতে পারবে, তাদের লিবার্টি ইনশিওর হবে, সেগুলো তারা এক প্রকার কিন্তু নিশ্চিত ছিল। তো ফলে তারা টুকরো টুকরো হয়ে থাকলো, ফ্র্যাগমেন্টেড হয়ে থাকলেও আমরা দেখেছি যে তারা সেখানে কিন্তু কামিং হয়েছে, অর্থাৎ কামিং টুগেদার, একসাথে তারা কিন্তু জোটবদ্ধ হয়েছে এবং তারা ইউনাইটেড হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইউনাইটেড স্টেটস হয়েছে। সো অনেকগুলো স্টেট মিলে ইউনাইটেড হয়েছে, তো এই মিলে ইউনাইটেড স্টেটস হয়েছে, এগুলো আমরা জানি। তো সেখানে আমরা দেখতে পাবো কি যে সেখানে স্টেটসগুলোকে যখন একসঙ্গে তারা এসেছে সৎ ইচ্ছায়, তখন তারা কোথাও গিয়ে এটা নিজেরা রিয়েলাইজ করেছে বা ইনশিওর করেছে যে তাদের নিজেদের স্টেটসগুলোর তার মানে পাওয়ারটা অফকোর্স সেন্ট্রালের থেকে বেশি হবে। তো জানো তোমরা যে ইউএস এর কনটেক্সটে আমরা জানি যে তাদের ইউএস এর যে সেন্ট্রাল স্টেট যে রিলেশন, সেই সেন্ট্রাল স্টেট রিলেশনে আমরা জানি, বা ফেডারালিজমের যে আইডিয়া, সেখানে আমরা জানি যে সেখানে স্টেটসগুলো কিন্তু যে বেশি ক্ষমতা এনজয় করে, এক প্রকার বলতে পারো। কিছু কিছু এরিয়া বাদ দিয়ে, যে ফরেন পলিসি বা ডিপ্লোমেসি, হেন তেন ফিনান্স, এগুলোকে বাদ দিলে বাকি সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে স্টেটসগুলোকে সেখানে ভ্যালুস দেওয়া হয়েছে। স্টেটসগুলো যেটাকে বলা হচ্ছে রেসিডিউরি পাওয়ার্স, আমাদের যেমন রেসিডিউরি পাওয়ার্স আমাদেরও সংবিধানে আছে। সো রেসিডিউরি পাওয়ার্স, যেটাকে আমরা বাংলায় বলছি অবশিষ্ট ক্ষমতা, সেই অবশিষ্ট ক্ষমতা দেখবে সেখানে স্টেটসগুলোকে দেওয়া হয়েছে, এবং স্টেটসগুলো কিন্তু এক প্রকার এই ধরনের, বুঝতেই পারছো, তার মানে যে একটা সেন্টারের থেকে কিন্তু তারা বেশি পাওয়ারফুল, এগুলো আমরা জানি। তো এই কারণে সেটা কামিং টুগেদারের একটা আইডিয়া, যে তাদের যুক্তরাষ্ট্রের কাঠামো একটা, তাদের একসঙ্গে তারা এসেছে, তারা জোটবদ্ধ হয়েছে, এই ধরনের একটা আইডিয়া। এবং যেহেতু তারা সৎ ইচ্ছায় এসেছে, স্বাভাবিকভাবে তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে তারা কিন্তু কি করেছে, নিজেদের ইন্টারেস্টকে সার্ভ করতে পেরেছে, এবং তারা সেন্টারের থেকে তারা অনেক বেশি পাওয়ারফুল। বাট যখন হোল্ডিং টুগেদার ফেডারেশনের কথা বলা হচ্ছে, তখন এটাকে ধরে রাখার কথা বলা হচ্ছে। এবার ধরে রাখা মানে বুঝতেই পারছো যে সেখানে কোথাও গিয়ে তার মানে একটা অনিচ্ছা আছে, কোথাও গিয়ে সেখানে মানে এক প্রকার স্টেটসগুলো হয়তো এত বেশি বেনিফিট পাচ্ছে না, কিন্তু তারপরেও তাদেরকে ধরে রাখা হয়েছে। তো আমরা জানি যে ইন্ডিয়ার কনটেক্সটে এটা সত্য কথা, অনেকটাই বড় সত্য কথা, যে স্টেটসগুলো অনেক বেশি অটোনমি চায়, স্টেটসগুলো অনেক বেশি অটোনমি চায়, স্টেটসগুলো আরও সেখানে নিজেদের পাওয়ার চায়, আরও সেখানে তাদের নিজেদের ডিস্ট্রিবিউশনস তারা চায়, আরও অনেক তারা শেয়ার চায়, কিন্তু তারা সেটা পায় না। তারা না পেলেও তারা কিন্তু যুক্তরাষ্ট্রের কাঠামোর মধ্যেই আছে। তো কিভাবে আছে?
আছে তারা এইভাবে যে তাদেরকে ধরে রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, বা তারা হয়তো ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য, তারা হয়তো বলছে যে আমার আরো অটোনমি দরকার, আরো অনেক আমি সেন্টারের থেকে পাওয়ারফুল হবে। এই সমস্ত বিষয়গুলো তারা অ্যানালাইজ করলে বোঝা যায়, মাঝে মাঝে তাদের ফাংশনস গুলো অ্যানালাইজ করলে বোঝা যায় যে তারা অনেক সময় কি করে, যে সেন্টারের থেকে অনেক বেশি পাওয়ার এনজয় করতে চায় বা একটা অটোনমি তারা চায়, বাট সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু করতে দেয় না তাদেরকে, কিন্তু সেই পাওয়ারটিকে এনজয় করতে দেয় না একদিকে, অন্যদিকে তাদেরকে কিন্তু জোর জবরদস্তি সেই যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে এক প্রকার ধরে রেখেছে। উদাহরণ নিতে পারবো, একটা উদাহরণ হচ্ছে যেমন বাংলাদেশের কথা বলতে পারো, যে বাংলাদেশকে আমরা কি দেখেছি, বাংলাদেশ বলছি, পশ্চিমবঙ্গের কথা নিতে পারো, যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে আমরা কি দেখছি যে ফরেন পলিসির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে একটা বড় রোল আছে। আজকেই একজন যাদবপুরের একজন পিএইচডি স্কলারের সাথে কথা হচ্ছিল, মেয়েটির নামটি হচ্ছে, খুব ভালো একটি নাম, সে খুব ভালো একটি মেয়ে, সে পিএইচডি করছে, ফেডারালিজম নিয়েই কাজ করছে সে, সুহির ধা চিনবে বোধহয় তোমরা, সুহির দার সঙ্গে, নামটা আমি এখন নাম্বারটা সেভও করিনি, সুহিরদার সাথে কথা হচ্ছিল, ও বলল যে ও ফেডারালিজম নিয়ে কাজ করছে, সেন্টার স্টেট রিলেশনস নিয়ে কাজ করছে, যে 1990s এর পর থেকে সেন্টার স্টেট রিলেশনস গুলো কোন দিকে গেছে, এর ট্রেন্ডটা কি। তো সেই ট্রেন্ডটিকে সে বোঝার কিন্তু চেষ্টা করছে। সো সে যখন এই ট্রেন্ডটিকে বোঝার চেষ্টা করছে, তখন তার কনক্লুশনটা হচ্ছে যে এটা হচ্ছে কম্পিটিটিভ কোঅপারেটিভ একটা ফেডারালিজমের আইডিয়া সেখানে সে কিন্তু নোটিশ করেছে, তার অবজারভেশনে, তার হাইপোথিসিসে বেরিয়ে এসেছে। এখন বিষয়টা হচ্ছে যে যখন এই কথাগুলো সে বলছে, তখন সে বলছে যে কিছু স্টেটস প্যারালি আমরা দেখেছি যে অনেক বেশি পাওয়ার, মানে মানে সেন্টারের মতো তারা হচ্ছে অটোনমি তারা চাইছে কাইন্ড অফ, এই ধরনেরও কিছু ফিচার্স সেখানে রয়েছে। তো কর্পোরেশন আছে, কম্পিটিশনও আছে। এখন বিষয়টা হচ্ছে যে কোন স্টেটগুলো কি বা ইস্যু সেখানে তাদের আছে, কেন তারা অন্যদের থেকে ডিফারেন্ট, বা সেন্টারের থেকে কেন পাওয়ারফুল, সেন্টারের থেকে বেশি পাওয়ারফুল হতে চাইছে। সো এক্সাম্পলটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা হতে পারে, ও যেমন বললো যে পশ্চিমবঙ্গ একটা এক্সাম্পল হতে পারে। সেই এক্সাম্পলটা হচ্ছে যে যেমন আমরা বাংলাদেশে আমরা যে ধরে নাও যে জল বন্টন করি, তিস্তার জল বন্টন করছি, তো সেখানে দেখবে দীর্ঘ সময় ধরে এই তিস্তার জল বন্টন মানে করছি মানে কি, এখনো হয়নি, এটা সম্পূর্ণ হয়নি। তিস্তার জল বন্টন দীর্ঘদিন ধরে তারা মানে নিয়ে একটা সমস্যা চলছে, একটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে দর কষাকষি চলছে, তারা ডায়লগ চলছে। অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট রাজি হয়ে যাচ্ছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট যেহেতু রাজি হচ্ছে না, তাই কিন্তু কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ডিসিশন নিতে পারছে না। তো আমরা দেখতেই পাবো যে ফরেন পলিসির ক্ষেত্রে আমরা জানি যে ফরেন পলিসি মানেই হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে কিন্তু একটা একটা সোভারেন পাওয়ার সে এনজয় করে, সে কাউকে জবাবদিহি করতে রাজি নয়, সে চাইলে স্টেটগুলোর অপিনিয়ন নাও নিতে পারে, কাইন্ড অফ সেটাই। তো ফরেন পলিসির ইস্যু, এখন ফরেন পলিসির ইস্যু যদি এখন স্টেটগুলোর ইন্টারেস্টের সাথে জড়িত হয়, তাহলে এখন স্টেটগুলোকে তুমি পাওয়ার দেবে কি দেবে না, এখন সেটা একটা ডিবেটেবল বিষয়। কিন্তু দেখা যাচ্ছে কি যে সেটা ডিবেট যাই হোক না কেন, আলটিমেটলি রেজাল্ট এটাই বেরিয়ে আসছে যে তিস্তার জল না দেওয়ার পেছনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা বড় কিন্তু একটা নেতিবাচক মনোভাব আছে। তারা চায় না। কেন চায় না? কারণ এখান থেকে জল যদি আমরা বাংলাদেশে দিয়ে দিই, বাংলাদেশে, তাহলে আমাদের কৃষিকাজের জন্য সেটা একটা অসুবিধার জায়গা তৈরি হবে। সো বারে বারে সেখানে কিন্তু হয়ে উঠছে না। মনমোহন সিং যখন দেখবে বাংলাদেশে গেছিল, তখন প্রধান মমতা ব্যানার্জিকেও কিন্তু নিয়ে যেতে হয়েছিল, বা তাকেও কিন্তু ডাকা হয়েছিল তার অপিনিয়নের জন্য। কিন্তু দেখতে পাবো যে তিনিও যে অপিনিয়নটা দিলেন সেটা হচ্ছে যে তিস্তার জল বন্টনের পক্ষে নয়, বিপক্ষে। নরেন্দ্র মোদী আমরা দেখতে পাবো যে 14 তারপরেও যখন গেছেন বাংলাদেশে, তখনও কিন্তু মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে গেছেন, এবং মমতা ব্যানার্জি সেখানেও কিন্তু না করে দিয়েছে যে জল দেবে না। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বলে দিচ্ছে যে আমাদের স্টেটসগুলো কিন্তু সেন্টারের থেকে কিছু কিছু বিষয়ে কিন্তু অনেক বেশি পাওয়ার বা অটোনমি তারা কিন্তু এনজয় করতে চাইছে, বাট করলেও তাদেরকে যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে ধরে রাখা হয়েছে। তো এই কেসটা হতে পারে যে স্টেটের হয়তো ইন্টারেস্টটাকে ভ্যালুস দেওয়া হয়েছে, তাই সেখানে ফরেন পলিসিতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা ইন্ডিপেন্ডেন্ট রোল আছে, অটোনমি আছে, সেটা হয়তো কিছুটা কম্প্রোমাইজ হয়েছে। কিন্তু বিপরীত দিকে তোমরা যখন আবার গঙ্গার জল বন্টনকে দেখবে, যে গঙ্গার জল যখন বন্টন করা হয়েছে, তখন কিন্তু এক প্রকার বলতে পারো যে পশ্চিমবঙ্গের ইন্টারেস্টকে সেখানে কিন্তু ডিক্লাইনই করা হয়েছে বা ইগনোর করা হয়েছে। যে গঙ্গার জল যখন বন্টন করা হলো, যেমন এই যেটাকে বলা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, দেখবে 2026-এ ওরা আবার এটাকে রিনিউ করার একটা টাইম চলে এসেছে। জানো যে তোমরা 20 বছরের জন্য বা 30 বছরের জন্য এটা কিন্তু এগ্রিমেন্টটা হয়েছিল। সো 30 বছর মানে 1996-এ এগ্রিমেন্টটা হয়েছিল, পরীক্ষা একাধিকবার এসেছে তোমরা জানো। তো 1996-এ এগ্রিমেন্টটা হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর আমলে গুজরাল ডক্টরিনের প্রথম পলিসি এটাই ছিল, মানে প্রথম অ্যাপ্লিকেশন সেটা ছিল গুজরাল ডক্টরিনের।
তো 1996 এ হয়েছিল, 30 বছরের জন্য হয়েছে, তার মানে 2026 এ আমরা দেখতে পাচ্ছি যে সেটা আবার রিনিউ হবে। বাট এখন রিনিউ হলে আবার নতুন করে স্টেট গভর্নমেন্ট সেখানে বাধা দিতে পারে। আবার দেখা যাবে যে তার আগেই স্টেট গভর্নমেন্ট বাধা দিয়েছে, তখন হয়তো স্টেট গভর্নমেন্টের কথা শুনেছে, কিন্তু 1996 এ এসে স্টেট গভর্নমেন্টের কথা শোনেনি। সরকার নিজের মতো করে সেখানে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে এক প্রকার জলটাকে আটকানোর চেষ্টা করলো, কিছু অনেক জল তার বাংলাদেশে কিন্তু দেয়, তো ওটা সমাধান করা গেছে। তো যখন হয়েছে তখন স্টেটের ইন্টারেস্টকে সেখানে ভ্যালুস দেওয়া হয়নি। তো এইরকম ভাবে আমরা কতগুলো উদাহরণ পেতে পারি যে স্টেটের ইন্টারেস্টের সাথে হয়তো যেটা জড়িত, রাজ্যের হয়তো সেখানে স্বার্থের সাথে সেটা হয়তো জড়িত, কিন্তু তারপরেও সেখানে তাকে কিন্তু মূল্য দেওয়া হচ্ছে না। তো অনেক সময় দেখা যাবে যে কোথাও কোঅপারেশন হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোঅপারেশন হচ্ছে, কোথাও দেখবে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কম্পিটিশন হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমি নিজের মতো করবো, স্টেট গভর্নমেন্ট বলছে তুমি নিজের মতো করেই বা দেখো দেখো আমি তোমাকে কিভাবে বাধা দেওয়ার চেষ্টা করি বা করতে পারি, আমি আমার ক্ষমতা আছে আমি বাধা দেবো। তো ফলে এখানে কম্পিটিশনও হচ্ছে যে কে বেশি পাওয়ারফুল। সো এই পাওয়ারের একটা কম্পিটিশনও কিন্তু প্যারালালি চলছে এখানে। সো এটা আমাদেরকে কিন্তু এই বার্তাটি দেয় যে আমাদের যে ফেডারেশন, আমাদের যে যুক্তরাষ্ট্রের কাঠামো, সেই যুক্তরাষ্ট্র কাঠামো কিন্তু মানে যুক্তরাষ্ট্র কিন্তু সেটার নেচারটা হচ্ছে যে সেখানে কামিং টুগেদার না, সেটা হোল্ডিং টুগেদার, যে সেখানে রাজ্যগুলোর অনিচ্ছা থাকলেও রাজ্যগুলোকে কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে জোর করে ধরে রাখা হয়েছে। সো এগুলোও কিন্তু আমরা প্যারালালি দেখতে পাবো। তোমরা তামিলনাড়ুর উদাহরণ নিতে পারো ইন টার্মস অফ শ্রীলঙ্কা, তোমরা পাঞ্জাবের উদাহরণ নিতে পারো ইন টার্মস অফ পাকিস্তান, তোমরা নর্থ ইস্টের উদাহরণ নিতে পারো ইন টার্মস অফ মিয়ানমার, তোমরা 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 অরুণাচল প্রদেশের মানে উদাহরণ নিতে পারো ইন টার্মস অফ কি বলবো যে চায়না। তো এই সমস্ত উদাহরণগুলোও তোমরা নিতে পারো, যেখানে তোমরা দেখবে হোল্ডিং টুগেদার বা কামিং টুগেদারের কনসেপ্টগুলো, হোল্ডিং টুগেদারের কনসেপ্টটা তোমরা কিন্তু নোটিশ করবে, যেখানে কোঅপারেশনও আছে, কম্পিটিশনও কিন্তু প্যারালালি আছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা দেখবো যে এনার আর্গুমেন্ট হচ্ছে যে এটা হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন, নট আ কামিং টুগেদার ফেডারেশন। সো এটা ভালো করে আইডিয়াটা মাথায় রেখো। এই ফেডারেশনস রিলেটেড অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, যেমন কোয়াসি ফেডারেশনস কে বলেছে, জানা আছে কে বলেছে? সেটেও এসেছে একাধিকবার এগুলো, কোয়াসি ফেডারেশন। আবার এটাও জিজ্ঞেস করেছে যে সেখানে বার্গেনিং ফেডারালিজম কে বলেছে, তারপরে কোঅপারেটিভ আর কম্পিটিটিভ ফেডারালিজমের ধারণা কে দিয়েছে? এগুলো দেখে নাও, PYQ তে এগুলো রয়েছে সব এইরকম ভাবে, 4-5টা কোয়েশ্চেন্স দেখবে বারবার জিজ্ঞেস করে, কোনো না কোনো একটা জিজ্ঞেস বারবার করছে। তোমরা লক্ষ্মীকান্তের বইয়ে এগুলো সবই পাবে, যদিও এখানে প্রণবর্ধনের নামটা সেখানে আসে না, তো কিন্তু প্রণবর্ধন এখানে তোমরা পেয়ে গেলে। সো আলাদা করে এটাকে একটা খাতায় নোট করো, 5টা-6টা এরকম ফেডারালিজম নিয়ে যারা যা বলেছে সেটার একটা জায়গা একটা আইডেন্টিফাই করো বা একটা স্পেস রাখো, যেখানে শুধু ফেডারালিজম নিয়ে কে কি কমেন্ট করেছে বা কে কিভাবে সে ট্রেন্ডটাকে বোঝার চেষ্টা করেছে সেটা দেখবে ওর মধ্যে থেকে কিছু একটা কমন পেয়ে যাবে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের দেখতে হবে। 2018-এ এসেছে, সো 24-এও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। 8 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 8 নম্বর কোয়েশ্চেন্স গুজরাটে এসেছে, বলো বড়। বলছি কামিং টুগেদারটা একবার বলবেন। কামিং টুগেদারের কনসেপ্টটা হচ্ছে যে তারা সৎ ইচ্ছায় এসেছে, স্টেটগুলো সৎ ইচ্ছায় এসেছে, এবং শুধু সৎ ইচ্ছায় আসেনি, বা সৎ ইচ্ছায় যারা নাও এসেছে, না আসলেও কোনো ব্যাপার নেই, কিন্তু তারা ভাগে গিয়ে দেখা যাবে কি যে তারা ভাগিদারিতে তারা দেখা যাবে যে তারা স্টেটগুলো বেশি ক্ষমতা ভোগ করে, রাজ্যগুলো বেশি ক্ষমতা ভোগ করে, বা অবশিষ্ট যে ক্ষমতা যেটাকে বলা হচ্ছে রেসিডিউরি পাওয়ার্স, তো সেই রেসিডিউরি পাওয়ার্সটা তারা বেশি এনজয় করে। তো কামিং টুগেদারের কনসেপ্টটা হচ্ছে যে ওটাই, যে তারা হয়তো সদিচ্ছায় এসেছে এবং আসার পরে তারা হচ্ছে কি যে সেন্টারের থেকে অত্যধিক বেশি তারা অনেক বেশি তারা পাওয়ার কিন্তু এনজয় করে থাকে। তো এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে যে ইউএস এর কনটেক্সটে আমরা এটাই দেখতে পাবো যে ইউএসএ তে আমরা জানি যে রাজ্যগুলো বেশি ক্ষমতা ভোগ করে ইন টার্মস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্টার, যে অবশিষ্ট ক্ষমতাগুলো রাজ্য সরকারগুলো এনজয় করে, তাই না? কিন্তু আমাদের মডেলটা কোথা থেকে ধার করা হয়েছে, কোন দেশ থেকে, এটাও কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, কোন দেশ থেকে ধার করা হয়েছে আমাদের মডেলটাকে? কোন দেশ? না, ব্রিটেন। আমাদের মডেলটাকে কোন দেশ থেকে ধার করা হয়েছে? কানাডা। কি মডেলটার নাম কি? আমাদের মডেলটার নাম কি? আমাদের মডেলটার নাম কি? হোল্ডিং টুগেদার ফেডারালিজম। কি বললে? স্যার কোয়াসি ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্ট। না, আমাদের মডেলটার নাম হচ্ছে যে
আমাদের মডেলটার নাম হচ্ছে যে আমাদের মডেলটার নাম হচ্ছে স্যার federation with a strong center. এক্স্যাক্টলি ফেডারেলিজম উইথ আ স্ট্রং সেন্ট্রালাইজেশন, ফেডারেলিজম উইথ আ স্ট্রং সেন্ট্রালাইজেশন। সো এটা হচ্ছে আমাদের মডেল, এটা কানাডা থেকে ধার করা হয়েছে। আরেকটু যেটা বলি, ফেডারেশন ইন লেটার আর ইউনিয়ন ইন স্পিরিট। আচ্ছা, আমি তোমাদের টার্ম সব কথাগুলো বুঝতে পারছি না, আমি জানি না কেন একটু হচ্ছে, কথাগুলো কাটছে, একটা বাড়তি শব্দ আসছে, বাট আমি মোটামুটি বুঝতে পারছি যে কি নিয়ে বলতে চাইছো তোমরা। তো যাই হোক, আমি পরেও তোমরা বলতে পারো আমাকে। তো এটা হচ্ছে বিষয়, এটা ভালো করে মাথায় রেখো যে আমাদের ফেডারালিজম উইথ আ স্ট্রং সেন্ট্রালাইজেশন, এটা হচ্ছে কানাডার মডেল, আমরা সেই মডেলটিকে ধার করেছি। পরীক্ষায় এসেছে এটা একাধিকবার, এটা মাথায় রেখো। তো ফেডারালিজম নিয়ে এরকম দেখবে 5-6টা 7টা 8টা কোয়েশ্চেন্স কিন্তু আসে, ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই জিজ্ঞেস করে। ওগুলোর মধ্যে থেকে প্রত্যেকবারই কোনো না কোনো একটা কোয়েশ্চেন্স থাকে, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোয়েশ্চেন্সে কিন্তু থাকে। তোমরা দেখবে কোয়াসি ফেডারালিজমের কোয়েশ্চেন্সটা বোধহয় লাস্ট টাইম এসে গেছে, রিপিট কোয়েশ্চেন, এবং ওটা বারবার জিজ্ঞেস করেছে। সো এগুলো একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, তো এটা কিন্তু পাবে। চলে আসো 8 নম্বর কোয়েশ্চেন্সে। 8 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? রংলি পেয়ার্ড। রংলি পেয়ার্ড এখানে মাইনর উইনার দ্য সাকসেস অফ ইন্ডিয়াস ডেমোক্রেসি, ইনি হবে না, এটা যখন কে হবে আমি একটু পরে বলে দেবো, এখানে আমি নোট করিনি বোধহয়। এখানে দেখে নাও স্ট্রেট ফরওয়ার্ড যেটা হবে আমাদের প্রণব বর্ধনের সাথে, যেহেতু আমাদের প্রণব বর্ধনের যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু, সো বইটার নাম তো লেখাই আছে, দেখতেই পাচ্ছ, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। পুরো নামটা দেয়নি, বাট পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট, যে অর্থনীতির রাজনৈতিক অর্থনীতি, উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি, এটা হচ্ছে তার বইয়ের নাম ছিল। সো ভালো করে দেখে নিও, এটা তার আইডিয়াও ছিল, পলিটিক্যাল ইকোনমি একটা অ্যাপ্রোচ ছিল সেখানে তার ডেভেলপমেন্টকে বোঝার জন্য। সো প্রণব বর্ধনের এটা আইডিয়া, এটা আপাতত ঠিক আছে। বাকি যেটা ভুল আছে সেটা তোমরা পরে পেয়ে যাবে, আমি ডিটেলসে যখন মাইনর উইনার পড়াবো তখন তোমাদের এই কোয়েশ্চেন্সটা আবার রিপিট হবে, তখন বলে দেবো। ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে এসেছে এমপিএল কোয়েশ্চেন, 2019-এ এসেছে, দেখে নাও। কলাম অথার আর প্রমিনেন্ট ওয়ার্কস ফর নোন ফর, দেখো কি দিয়েছে, প্রণব বর্ধনের সাথে এটা যেটা দিয়েছে ডেভেলপমেন্টাল স্টেট। এইখানে দেখলে ডেভেলপমেন্ট রিলেটেড আইডিয়া তিনিই দিয়েছেন, আর কে দেবেন। তো ডেভেলপমেন্টাল স্টেটের আইডিয়া তার সাথেই জড়িত, তিনি এই আর অন্য কিছুই না, উন্নয়নশীল রাষ্ট্র বা উন্নত রাষ্ট্র, এই সমস্ত ধারণাগুলোই তার আইডিয়ার সাথে জড়িত, দেখে নিও। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও। লাস্ট কোয়েশ্চেন কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচেস ইনফর্মড দ্য ওয়ার্ক অফ প্রণব বর্ধন। এক্ষুনি বললাম তোমাদের যে প্রণব বর্ধনের যে আইডিয়াটা, সেটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অ্যাপ্রোচ। পলিটিক্যাল ইকোনমি আমরা পড়ে আসলাম, কি পড়েছি তোমরা জানো ভালো করে, যারা নতুন জয়েন করেছো তাদের না জানারই কথা, তবে চিন্তার কোনো বিষয় নেই, তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। যারা পুরোনো ক্লাস করছো তারা জানবে ভালো করে যে পলিটিক্যাল ইকোনমির কনসেপ্টটা কি, আমরা ভালো করে দেখেছি যে সেখানে ডিসিশন যখন নেওয়া হয় তখন সম্পূর্ণভাবে ডিসিশন ইকোনমিকে বেস করে নেওয়া হয় না, সেখানে পলিটিক্যাল বিষয়টিকেও মাথায় রেখে সেখানে ডিসিশন নেওয়া হয়, বা পলিটিক্যাল একটা আসপেক্টও কিন্তু সেখানে একটা ডমিনেন্ট ফোর্স ডিসিশন মেকিং প্রসেসে। এবং পলিটিক্যালও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, যে পলিটিক্স নিজের মতো করে ডিসিশন নিচ্ছে তা কিন্তু নয়। যখন পলিটিক্যাল ডিসিশনস নেওয়া হচ্ছে বা পলিটিক্স যখন আলটিমেটলি একটা রোল প্লে করছে, তখন তার সাথে ইকোনমিক্সের একটা বড় রোল সেখানে কিন্তু থাকছে। সো মিলিয়ে মিশিয়ে তারা একে অপরের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি যে কাজ করে। সো পলিটিক্স এখানে ইন্ডিপেন্ডেন্ট নয়, ইকোনমিও ইন্ডিপেন্ডেন্ট নয়, এবং তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে। এবং এই ধরনের একটা অ্যাপ্রোচকে সামনে রেখে যে দেশে উন্নতি হয়, সেই দেশের অ্যাপ্রোচটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অ্যাপ্রোচ। তো এই আইডিয়াটিকেই তিনি এখানে কিন্তু, বা মেথডটিকেই তিনি ব্যবহার করেছেন টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে তিনি বোঝার চেষ্টা করেছেন যে যেখানে তিনি তার আর্গুমেন্টে বেরিয়ে এসেছে যে আরবানের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু রুরাল এরিয়ার কিন্তু সেই রকমের কোনো উন্নতি হয়নি। তো স্বাধীনতার পর থেকেই তিনি সেই ধরনের একটা গ্যাপ কিন্তু নোটিশ করেছেন। তো এগ্রিকালচারাল সেক্টর বা রুরাল ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু খুব একটা বেশি হয়নি। এই ধরনের একটা অ্যাপ্রোচ তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে এগুলোর জন্য তিনি দায়ী করেছেন তাদের হচ্ছে যে ডমিনেন্ট যারা ক্লাস যারা আছে তাদেরকে, তো ডমিনেন্ট ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে। তো ডমিনেন্ট ইন্টারেস্ট আমরা জানি যে সেখানে বলে দিলাম কিছুক্ষণ আগে যে বিজনেসম্যান আছে, বিউরোক্র্যাটস আছে, এবং সেখানে এলিটস, পলিটিক্যাল এলিটসের কথা বলা হচ্ছে। সো এরা কি করেছে, আলটিমেটলি পুরো সিস্টেমটাকে কিন্তু কন্ট্রোল করেছে। সো এইরকমভাবে আমরা কি দেখতে পাচ্ছি, এইরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার পলিটিক্যাল ইকোনমির যে আলোচনা ইন্ডিয়ার কনটেক্সটে, যদিও আরও অনেকগুলো দেশের সঙ্গে নিরিখেই তিনি আলোচনা করেছেন, চায়নার নামও আমরা পেয়েছিলাম, আরও গ্লোবাল সাউথের অনেক দেশের নামই পেয়েছি আমরা, যদিও নামগুলো মেনশন ছিল না, বাট গ্লোবাল সাউথ কনসেপ্টই মেনশন ছিল। তো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা কম্প্যারিজন করেছেন, দেখারও চেষ্টা করেছেন তিনি যে কিভাবে পলিটিক্যাল ইকোনমি অ্যাপ্রোচ দিয়েই বোঝার চেষ্টা করেছেন যে কিভাবে চায়না অনেকটা ইকোনমিক্যালি গ্রো করেছে, আমরা সেখানে গ্রো করতে পারিনি। আবার আমরা হিউম্যান ডেভেলপমেন্টে বা আমাদের
সোসাইটাল রিলেশনস গুলোতে আমরা অনেকটাই গ্রো করেছি, ওরা সেই জায়গায় অনেকটা পিছিয়ে গেছে। সো কিভাবে এগুলো হয়েছে, বা ডেমোক্রেটিক যে ডেভেলপমেন্টগুলো সেগুলো আমাদের দেশে অনেকটাই হয়েছে, মানুষের লিবার্টি ইনক্রিজ করে গেছে, সেখানে চায়নাতে সেই জিনিসগুলো হয়নি। তো এই ধরনের দুটোর মধ্যে কিছু লাভ আছে, এই দুটো ধরনের মধ্যেই কিছু হয়তো ভালো আছে, দুটোর মধ্যে কিছু খারাপ কিছু আছে, সেগুলোকে তিনি বোঝার চেষ্টা করেছেন, এবং এগুলোর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করে তিনি বোঝার চেষ্টা করেছেন যে হ্যাঁ সেখানে পলিটিক্যাল ইকোনমি একটা অ্যাপ্রোচ যেটার মধ্যে দিয়ে হয়তো ডেভেলপমেন্টকে বোঝা যায়। তো এই মোটামুটি তোমাদের 10টা কোয়েশ্চেন্স। তাহলে মেজরলি তোমরা বুঝতেই পারলে যে তার আলোচনার মূল বিষয়বস্তুটাই হচ্ছে বারবার যেটা পরীক্ষায় জিজ্ঞেস করছে সেটা হচ্ছে তার বইটার নাম, আর হচ্ছে আইডিয়াটার নাম। ব্যাস এই দুটো জিনিস যদি ভালো করে জানা থাকে তাহলেই হবে, গভীরে যাওয়ার প্রয়োজন নেই। বাকি তুমি গভীরে যদি যেতে চাও তাহলে জাস্ট ওই নোটটা পড়ে নাও, দেখে নাও, তাহলেই হবে, এর বাইরে আর তোমাদের যাওয়ার প্রয়োজন নেই। আর আজকে যে ফেডারালিজম নিয়ে যেটা তোমাদের বললাম, ফেডারালিজম নিয়ে তোমাদের আজকে যেটা আমি বললাম সেটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ফেডারালিজম নিয়ে যে 5টা 6টা কোয়েশ্চেন্স বারবার জিজ্ঞেস করে, হোল্ডিং টুগেদার, কামিং টুগেদার, তারপরে হচ্ছে বার্গেনিং, তারপরে কোয়াসি ফেডারাল, তারপর ফেডারাল, অনেকে ফেডারালও বলেছে, ফেডারাল বলেছে, তারপরে হচ্ছে তোমাদের কোঅপারেটিভ, কেউ বলেছে কম্পিটিটিভ, কেউ দুটোই বলেছে। তো কারা এগুলো বলেছে জাস্ট একটু গুগল করে নাও, বা নোটস পত্রে বিভিন্ন সময় তোমাদের দিয়েছি, পড়িয়েছি। ফেডারালিজমের একটা চ্যাপ্টারও সেখানে লক্ষ্মীকান্তের বইয়ে রয়েছে, তোমরা সেটা জানো। তো তোমরা জাস্ট ওগুলো দেখে নাও তাহলেই হবে। বাকি আজকে আমার আর কিছু বলার নেই, আমার শরীরটাও ভালো নেই খুব একটা, প্লাস হচ্ছে তোমাদের কালকে আমার একটা সেমিনারও আছে, আর সারাদিনের সময়ও পাইনি পড়ার। সো আমি তোমাদের আর যেটা বলেছিলাম যে হয়তো এই ক্লাসটা অল্প সময় ধরেই হবে, মানে এই টপিকটা এক্সপ্লেনেশন, তারপরে হয়তো একটা নতুন টপিক পড়াবো, বাট আনফর্চুনেটলি সেটা আজকে হবে না। এবং আমি একটু ফাঁকা হয়ে গেলে, আমার জয়েনিংটা হয়ে গেলে তারপর একটুখানি ফাঁকা হয়ে যাব, তখন থেকে হবে। আর এখন তো তোমাদের পরীক্ষা আছে, নতুন করে বলার কিছু নেই। পরীক্ষার জন্য সাজেশন তোমাদের এটাই যে ইউনিট ওয়াইজ যত পারবে সলভ করো, জম্মু কাশ্মীরের হোক, নেটের হোক, বা ওয়েস্ট বেঙ্গল সেটের হোক, বিশেষ করে 3টেকে ফোকাস করো। ইউনিট ওয়াইজ যত পারবে সলভ করো, টপিক ওয়াইজ সলভ করো, ইউনিট ওয়াইজ সলভ করো। যেগুলো দুর্বলতা মনে হচ্ছে সেগুলো জাস্ট একবার পিওয়াই কিউজগুলো দেখে নাও, বা যেগুলো তুমি পড়োনি, এখনো পড়ার সুযোগ হয়নি, জাস্ট একটু পিওয়াই কিউজগুলো দেখে নাও, অল্প কিছু সময় দিয়ে বোঝার চেষ্টা করো যে কোন কোয়েশ্চেন্সটা বারবার জিজ্ঞেস করেছে, তাহলে ওই প্রশ্নটাই বারবার মনে রাখার চেষ্টা করো। পরীক্ষার হলে ওগুলোই তার মানে আসার সম্ভাবনা বেশি। সো টপিকটা পড়া না থাকলেও এই কোয়েশ্চেন্সগুলো সলভ করার মধ্যে দিয়েও তোমাদের কিন্তু ওগুলো সলভ হয়ে যাবে, ইম্পর্টেন্ট পার্টগুলো জানা হয়ে যাবে। আর রিভিশন দাও, যত বেশি রিভিশন দেবে, যত বেশি রিভাইজ করবে তোমাদের পুরোনো পড়াগুলোকে, তত ইজি হবে। পরীক্ষার হলে গিয়ে এটা অ্যাটলিস্ট হবে না যে কোনটা, মানে কনফিউশন যেটা হয় যে অপশন এ না বি না সি না ডি, এটা হবে না। আর পরীক্ষার হলে গিয়ে কখনো এই জিনিসগুলো করবে না যে সেখানে কোনো একটা টার্মিনোলজি দেখে উত্তর করে আসছো, না, পুরো প্রশ্নটাই পড়ে আসবে। এই ভুলগুলো কখনো করবে না যে একটা টার্মিনোলজি দেখে, যেটা এইখানে তোমরা অনেকেই করো, যে টার্মিনোলজি দেখে তুমি বুঝে গেলে যে এটা অমুক জনই বলতে পারেন, সে উত্তর দিয়ে দিলে অনেক সময় ঠিক হয়, অনেক সময় ভুল হয়। বাট ওখানে কিন্তু ভুলটাকে তোমাকে 0%-এ করতে হবে, 0% ভুল হবে, মানে কোনো রকমের কনফিউশন রাখাই যাবে না, কোনো সংশয় রাখা যাবে না, কারণ একটা ভুল হওয়া মানে তোমার কিন্তু নেট জিআরএফ না হওয়া। তো কাজেই ওই ধরনের কোনো রিস্ক নেবে না। 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাবে, যথেষ্ট সময় পাচ্ছ তুমি, পুরো সময়টাই দাও। মানে তোমাকে কেউ দিব্যি দেয়নি যে 20 মিনিট 50 মিনিটে তোমাকে শেষ করে বেরিয়ে আসতে হবে। 2 ঘন্টা সময় পাবে সাধারণ জেনারেল পুরো পেপারটার জন্য, সাবজেক্টের জন্য, আর হচ্ছে জেনারেল পেপারের জন্য 1 ঘন্টা। পুরো সময়টাই দাও। দরকার হলে তুমি যদি তোমার মনে হয় যে আমি এটা জানি, তো করে বেরিয়ে যাও, কিন্তু সময় যেহেতু আছে, সো বেরিয়ে আসা তো সম্ভাবনা নেই, বা চুপচাপ বসে থাকার তো কোনো জায়গাই নেই। তোমাকে বারবার দরকার হলে পড়তে হবে, ঘুরিয়ে ফিরিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা তুমি জাস্ট টার্মিনোলজিটা পড়েই উত্তরটা করেছো, কারণ সেটা ভুলও হতে পারে। তো এটা যেন না হয়, কারণ তোমাদের বারবার যারা এটা করো তারা কিন্তু 1-2 নাম্বারের জন্যই তোমাদের নেট হচ্ছে না। সো এই জায়গাটা নিজেকে কিন্তু, এই দুর্বলতাটা নিজেদের কাটাতে হবে, এই অভ্যাসটাকে বদলাতে হবে, ঠিক আছে? বাকি তোমরা করো, নিজেদের মতো করে সলভ করো, তাহলেই হবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কল করতে পারো, রাতের দিকেই মোস্টলি করো। আহ, আগামীকাল ব্যস্ত থাকবো সারাদিন, আগামীকাল করো না, করলে রাতের দিকেই করো। কালকের ক্লাসটা হবে না, আজকে তো ক্লাস নেবো না বলেছিলাম, বাট যেহেতু নিয়ে নিলাম, তো আগামীকালকের ক্লাসটা হবে না। আর গতকালকে আমার শরীরটা ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল সারাদিনে, ক্যাম্পাসে কাটিয়ে এসে, অফিসের কাজ করে এসে। তো যাই হোক, লেগে থাকো, তাহলেই হবে। বাকি আর বলার কিছু নেই আপাতত। যদি তোমাদের কিছু জানার থাকে, বলার থাকে, সাজেশন থাকে, বলতে পারো। কিছু আছে? নেই তো? তাহলে আজকে এখানেই থাক, চলো দেখা হবে আবার পরশু দিন, একেবারে পরশু দিন সন্ধ্যে 7:30 থেকে, ঠিক আছে?
যদি আমি তোমাদের না জানাই কখন ক্লাস নেব, তাহলে ধরে কোন ইউনিট পড়াবেন? তাহলে 7:30 থেকেই ক্লাস হবে। যদি না জান যে স্যার তোমরা, কোনটা টপিক পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, এরপরে স্যার কোনটা টপিক পড়াবেন? আমি দেখি, ওটা আগে মুখ থেকে বলা মুশকিল হয় অনেক সময়, কারণ আমি চেষ্টা করি সবসময় বড় কোনো টপিক পড়ানোর, যদি সময়ের অভাব হয় তখন ছোট টপিক পড়িয়ে দিই। সো এটা বলা আগে থেকে মুশকিল। তুমি অ্যাডভান্স লেভেলে যদি পড়তে চাও তাহলে তুমি নিজের মতো করে যেই ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পড়ো। যদি তুমি সেগুলো তোমার টপিকে কিছু গাফিলতি থাকে বা তোমার যদি হয়তো পড়া হয়নি ভালো করে, সেগুলো দেখো। কাজে আমি কি পড়াবো ওগুলো নিয়ে তুমি চিন্তা করো না, যেটা পড়াবো সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। অ্যাডভান্স লেভেলে ওই ধরনের চিন্তা ভাবনা যদি করতে চাও তাহলে যেগুলো হয়ে গেছে ক্লাস সেগুলো করো, ওটা তোমাকে অনেক হেল্প করবে। বুঝতে পেরেছো? কারণ আমার টার্গেটটা হচ্ছে কঠিন জিনিসগুলোকে আগে পড়ানো। সময়ের অভাব হলে তখন আমি ছোট জিনিসটা পড়াই, যেটা হয়তো অল্প কিছু জিজ্ঞেস করেছে, এই আর কি। বাকি আমি পড়াবো সবই। ঠিক আছে শাহনাজ? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আর বলো, আর যদি কারো কিছু জানার থাকে বোঝার থাকে। নেই তো? ঠিক আছে, চলো। এই থিঙ্কার ওয়াইজের কোয়েশ্চেনগুলো যেহেতু আমাদের সলভ হয়ে গেল ইউনিট 8-এর, যেগুলো সিলেবাসে মেনশন নেই, এগুলো কিন্তু ভীষণ রকমভাবে হেল্প করবে। বারবার বলছি, এগুলো কিন্তু মিস করবে না। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন আসবে এখান থেকে, মানে 5-6টা কোয়েশ্চেন্স তো তোমরা পাবেই। সো তোমাদের যদি আমি 10টা থিঙ্কার পড়িয়ে থাকি, সেখান থেকে যদি 5টা কোয়েশ্চেন্স আসে, এটা বিশাল বড় নম্বর কিন্তু। সেগুলো ছাড়বে না, এগুলো কিন্তু সিলেবাসে কোথাও মেনশন নেই, কিন্তু প্রশ্ন কিন্তু আসছে। সো কাজেই ভীষণ সিরিয়াসলি এটা কিন্তু দেখে যেতে হবে। নোটগুলো দিয়েছি খুব সুন্দর করে, সবই পেয়ে গেছো তোমরা, দেখে চলে যাও তাহলেই হবে। ঠিক আছে, চলো আজকে এতটাই থাক, দেখা হবে পরশুদিন আবার। গুড নাইট।